সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা। এখন কি পদক্ষেপ নেবে ভারত? তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন। তবে তার ওই পাসপোর্ট ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে। তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন। বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন। তার এই মেয়াদ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন, ভারত কি পদক্ষেপ নেবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে? এবারে জানাবো, প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে সেলিমা রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের সর্ষের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরে এমন অভিযোগ করেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, আমরা জানতে পারলাম ৬২২ জন আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতা সেনাবাহিনীর কাছে ছিল। সেই ৬২২ জন কোথায় গেল? তারা কিভাবে সেনাবাহিনীর হাত থেকে দেশের বাইরে পালিয়ে গেছে? এ বিষয়ে প্রশ্ন রেখেছেন সেলিমা রহমান। জানাবো, বাইতুল মোকাররমে দু গ্রুপের সংঘর্ষ, পালিয়ে গেলেন খতিব। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। জানিয়ে দেব, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা। মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। এদিকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা, সাবেক ডিসি মশিউর ৭ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পরে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার গভীর রাতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দেশটি। এর মধ্যে পাল্টা জবাবে শুক্রবার সকালে গ্যালিলির মেডুলায় ইসরায়েলি সামরিক কেন্দ্রের দিকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা। এখন কি পদক্ষেপ নেবে ভারত? তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন। তবে তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে। তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন। বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন। এই মেয়াদ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন, ভারত কি পদক্ষেপ নেবে? বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন, শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এ বিষয়ে কিছু জানেন না তিনি। তবে তারা শেখ হাসিনার অবস্থা নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি। অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবার সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? এক্ষেত্রে কোনো মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে। প্রশাসনের সর্ষের মধ্যে ভূত আছে সেলিমা রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন তিনি বলেন, এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। আজকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনও আমাদের বর্তমান প্রশাসন আগলে রেখেছে, তাদেরকে এখন পর্যন্ত বের করছে না। একটা কথা বলেছে যে ৬২২ জন ছিল বোধহয় আর্মিদের অধীনে। এরা কোথায় গেল? এত এমপি মন্ত্রী অনেককে বিদেশে পার করে দেওয়া হয়েছে,
কারা পার করেছে? এ তো দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত। সেলিমা রহমান বলেন, আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই করছে, তারাই ষড়যন্ত্রকারী, আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমি বিএনপি নেতাকর্মীদের বলবো, তারা 16টা বছর কষ্ট করেছে, নির্যাতন, জেল জুলুম ভোগ করেছে, আরও কিছুদিন কষ্ট করতে হবে, আরও আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কারো উপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে কাজ করব। যার যেখানে কর্তব্য, যার যেখানে কাজ, সেটা করতে হবে। বায়তুল মুকাররমে দু গ্রুপের সংঘর্ষ, পালিয়ে গেলেন খতিব। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 3 জন আহত হয়েছেন। জুমার নামাজ শুরুর আগে বায়তুল মুকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মুকাররমের মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় বায়তুল মুকাররম মসজিদের 2 থেকে 3টি গ্লাস ভেঙে যায়। দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। ঘটনার পর সাবেক খতিব মাওলানা রুহুল আমিন মসজিদ এলাকা থেকে পালিয়ে যান। বর্তমানে বায়তুল মুকাররম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ জহুরুল আমিন। গত 26শে জুলাইয়ের পর আবার মসজিদে আসেন তিনি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ করা হয়। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশের সদর দপ্তর। মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের আওতায় সোপর্দ করতে হবে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আরও বলা হয়, কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশের সদর দপ্তর থেকে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ দেশের সকল সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে। বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর। তারবিহীন যোগাযোগ যন্ত্র, পেজার বা রেডিও বিস্ফোরণের পর লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার গভীর রাতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দেশটি। এর মধ্যে পাল্টা জবাব শুক্রবার সকালে গ্যালিলির মেডুলায় ইসরায়েলি সামরিক কেন্দ্রের দিকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিন জুড়ে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। এতে আরও বলা হয়েছে, দখল করা সেবা খামারের দিকেও একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এতে হতাহতের উল্লেখযোগ্য কোনো তথ্য জানায়নি সংবাদ মাধ্যমটি। শুক্রবার ভোরে চালানো এই হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল এবং হিজবুল্লাহ। গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল এক ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ স্বীকার করেছেন, পেজার বিস্ফোরণে তার শক্তিশালী গোষ্ঠী বড় ও নজিরবিহীন আঘাতের সম্মুখীন হয়েছে। গোষ্ঠীটি এর জন্য ইসরায়েলিকে দায়ী করেছে। 2 দিন পেজার বা ওয়াকি টকি বিস্ফোরণে অন্তত 37 জন নিহত এবং প্রায় 3000 জন আহত হয়েছেন। এদিকে হাসান নাসরুল্লাহ আরও প্রতিশ্রুতি দিয়ে তার ভাষণে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, গাজা আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন ফ্রন্ট থামবে না, এসব রক্তপাত সত্ত্বেও।